রাঘববাবুর বাড়ি পর্ব ২। বিপদের উপর বিপদ, স্পাই তো লেগেইছে, এখন ভাড়াটে খুনিও এসে গেছে। সাদে কি আর মাঝরাতে উঠে বাঁশবনে এসে লুকিয়ে আছি? মশার কামড়ে প্রাণ ওষ্ঠাগত মশাই, তার উপর পোকামাকড়ের তো অভাব নেই। নন্দলাল চিন্তিতভাবে বললেন, একটু খুলে বললে হয় না? সেটাই তো বলার চেষ্টা করছি। আপনি বাগড়া দিলেন। আচ্ছা, আর বাগড়া দেব না, বলে ফেলো। ইংরেজি বইটই কি পড়া আছে ঠাকুরমশাই? না হে বাপু, আমার বংশেই ও চর্চা ছিল না। আমার ঠাকুরদা বলতেন, ও হলো ম্লেচ্ছ ভাষা, শুনলে কানে গঙ্গা জল দিতে হয়। ইংরেজি রূপকথায় ডাইনির গল্প আছে। ডাইনিরা নাকি ঝাঁটায় চড়ে উড়ে বেড়ায়, জানেন কি? আমার নাতির বইতে ওরম একটা ছবি দেখেছি বটে। কথাটা হলো, আমি ছেলেবেলা থেকে ওই উড়ুক্কু ঝাঁটা নিয়ে খুব ভাবতাম। আমার মনে হলো সেই আমলের ডাইনিরা ছিল আসলে বৈজ্ঞানিক, কিন্তু সাধারণ মানুষেরা বিজ্ঞানের কাণ্ড দেখে ভয় পেত বলে বৈজ্ঞানিকদের ডাইনি বলে এড়িয়ে চলত। উড়ুক্কু ঝাঁটার ছবি তো দেখেছেন ঠাকুরমশাই, আমাদের ঝাঁটার মতো নয়, লম্বা একটা লাঠির ডগায় ঝাঁটাটা লাগানো থাকে। তা দেখেছি বটে। আসলে জিনিসটা হলো হালকা পোর্টেবল রকেট। লম্বা ডান্ডাটা হলো রকেটের বডি, আর তলার ঝাঁটাটা হলো আসলে ফুয়েল ডিসচার্জ। রকেট যখন আকাশে ওঠে তখন তলার দিকটায় দেখবেন আগুনের যে হলকা বেরোয় তা অনেকটা ঝাঁটার মতোই দেখায়। আইডিয়াটা মাথায় আসতেই আমার মনে হলো, এরম একটা জিনিস তৈরি করতে পারলে চারিদিকে হইচই পড়ে যাবে। এখনকার গাবদা গোবদা রকেটের তো অনেক বায়নাক্কা, যখন তখন যেখানে সেখানে ব্যবহার করার জন্যই। কিন্তু উড়ুক্কু ঝাঁটার মতো হালকা রকেট যেখানে সেখানে যখন তখন ব্যবহার করা যাবে। ধরুন বর্ষার জলকাদা ভাঙতে হবে না, খালের উপর সাঁকোটা ভেঙে পড়লেও চিন্তা নেই, হুড়ুম করে উপর দিয়ে চলে গেলেন। তারপর ধরুন গিন্নি পুঁইডাটা কুটে দেখেন মিষ্টি কুমড়ো জোগাড় নেই, তো চট করে 10 মাইল দূরের ময়নাগড়ের হাট থেকে এক ফালি কুমড়ো কিনে 10 মিনিটের মধ্যে হাসতে হাসতে চলে এলেন। কিংবা ধরুন আপনার শ্বশুরবাড়ির গাছে খাজা কাঁঠাল পেকেছে, শাশুড়ি খবর পাঠাচ্ছেন, কোনো সমস্যা নেই, উড়ুক্কু ঝাঁটায় চেপে গিয়ে পেট ভরে কাঁঠাল সাঁটিয়ে এলেন। নন্দলাল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাঁঠালের কথা বলে আর দুঃখ দিও না ভাই। আগে আসতো একটা কাঁঠাল একাই সাবার করতুম, আজকাল আর পেটে সয় না। খেলেই আইঢাই, চোয়া ঠেকুর, আমাশা। জিনিসটা যদি বানাতে পারো তবে যজমান বাড়ি ঘুরে বেড়াতে বড্ড সুবিধা হয়। এখন 4-5খানার বেশি লক্ষ্মী পুজো করতে পারি না। ঝাঁটা গাছ হলে 10-12 খানা হেসে খেলে পারা যাবে। কাচুমাচু মুখ করে হলধর বলল, কাজ তো 15 আনা হয়েই গেছে ঠাকুরমশাই, সমস্যা ছিল জ্বালানি নিয়ে। এই রকেট তো হালকা পলকা জিনিস, তেল কয়লা তো আর ভরা যাবে না, তাই বহু খেটে খুঁটে মাথা ঘামিয়ে 5 বছরের চেষ্টায় একটা জ্বালানি বানিয়ে ফেলেছি। দিন 7 আগেই সেটা পরীক্ষা করতে গিয়ে দেখি উড়ুক্কু ঝাঁটায় প্রথমে গোঁ গোঁ শব্দ হতে লাগলো, তারপর হঠাৎ নড়ে চড়েও উঠল, একটু উড়ু উড়ু ভাবও যেন হতে লাগলো। চোখ বড় বড় করে শুনছিল নন্দলাল। সাগ্রহে বললেন, তারপর উঠল নাকি? এই হাতখানে উঠেছিল, বুঝলুম, কাজ প্রায় সেরে এনেছি, জ্বালানিতে আর একটা জিনিস মিশালেই জয় মা দুর্গা বলেই ঝাঁটা উঠতে লাগবে। তুমি কি নাস্তিক? বটেই তো, এই যে বললে জয় মা দুর্গা, বলেছি নাকি? নির্যশ বলেছ, ওটা ধরবেন না, কথার কথা। তুমি পাষণ্ড বটে হে। তারপর ঝাঁটার কথাটা শেষ করো। আগে পরশুদিনই জ্বালানির কাজও শেষ হয়েছে। চোখ বড় করে নন্দলাল বললেন, হয়েছে? হ্যাঁ, তবে প্রয়োগ আর পরীক্ষা হয়নি। তার আগেই গতকাল সন্ধেবেলা ওই কালান্তক জম এসে হাজির। ঠাকুরমশাই, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আমার আয়ু শেষ। কে বা কারা ওই জমদূত পাঠিয়েছে তা জানি না। কাল সন্ধেবেলা যখন এক মনে কাজ করছি তখন একটা ফোঁস শব্দ পেয়ে পিছনে ফিরে দেখি জানলা দিয়ে ওই দানবটা আমার দিকে জল জলে চোখে চেয়ে রয়েছে। তখনই আমার ষষ্ঠ ইন্দ্রিয় নড়ে উঠল। পরিষ্কার বুঝতে পারলাম আমার দিন ঘনিয়ে এসছে। শেষ রক্ষা হয় কি না সেটাই চিন্তার কথা। আমার এতকালের পরিশ্রম, অধ্যাবসায় আর সাধনা সবই বুঝি বৃথা হয়ে গেল। নন্দলাল একটু চিন্তা করে বললেন, লোকটাকে দেখে ভয় লাগারই কথা বটে, কিন্তু সে যে তোমাকেই মারতে এসেছে সেটা তো এখনো সাব্যস্ত হয়নি। তবে ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা বলছি কেন? বাপু, ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা শুনেছি বটে, কিন্তু সেটা কি বস্তু তা জানি না। বলি, ষষ্ঠ ইন্দ্রিয়টা কি জিনিস বুঝিয়ে বলো তো। সে কি চাই আমি জানি?
তবে মনে হয় সেটা টিকটিকির মতো একটা কিছু হবে। বিপদ ঘনীভূত দেখলেই সেটা টিকটিক করে ডাকতে থাকে। শোনা যায়? আগে না, ঠিক শোনা যায় না, তবে টের পাওয়া যায়। তবে আমার টিকটিকিটা ডাকে না কেন? সেটা কি ঘুমিয়ে পড়ল নাকি? বিপদে পড়লে ঠিকই ডাকবে। কিন্তু ঠাকুরমশাই, আপনার এত সাধের আবিষ্কারটার কি হবে? নিশুতি রাতে প্রাণের ভয়ে উড়ুক্কু ঝাঁটা আর তার ফর্মুলা নিয়ে পালিয়ে এসে বাঁশবনে গা ঢাকা দিয়ে আছে। কিন্তু এভাবে তো আর থাকা যায় না মশাই। দাঁড়াও বাপু, একটু ভাবতে দাও। বলি, পেটে দানা পানি কিছু পড়েছে? আগে না, দুশ্চিন্তায় ওসব খেয়ালও করিনি। তবে এই দুটো কলা আর খানকয় বাতাসা রাখো, ঠাকুরের প্রসাদ। ভক্তিতে হোক আর অভক্তিতে হোক, একটু কপালে ঠেকিয়ে খেও। এবেলা বাঁশবনেই ঘাপটি মেরে থাকো, আমি ওবেলা আসবক্ষণ। নন্দদুলাল খুবই দুশ্চিন্তা নিয়ে বাড়ি মুখে হাঁটতে লাগলেন। 20 কদম যেতে না যেতেই বাঁধা পড়ল। পেন্নাম হই ঠাকুরমশাই। কে রে? এই যে আমি। নন্দলাল চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বললেন, কই হে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আগে দয়া করে একটু ঘাট তুলে উপরের দিকে তাকাতে হবে যে। নন্দলাল উপরের দিকে চেয়ে দেখলেন পুরনো আম গাছটায় প্রায় মগডালে ভূতনাথ ঘোড়াসওয়ার হয়ে বসা। বাপু ভূতনাথ? যে আজ্ঞে, এটা কোন ঋতু তা খেয়াল আছে? ব্রাহ্মণের আশীর্বাদে এটা তো শরৎকাল বলেই মনে হচ্ছে। তাহলে বাপু এই শরৎকালে আম গাছে উঠেছ যে বড়? এ তো আমের সময় নয়। হ্যাঁ, আগে আম নয় ঠাকুরমশাই, খুড়োমশাইয়ের খোঁজে এসেছি। খুড়োমশাই? বলি, তোমার খুড়োমশাইয়ের আবার এই গায়ে কবে আগমন হলো? আর এত জায়গা থাকতে বুড়ো মানুষ আম গাছেই বা উঠতে গেলেন কেন? পড়ে হাত ভাঙবে যে। ভূতনাথ হেসে বলল, আগে সে ভয় নেই। খুড়োমশাইয়ের গাছপালা খুব পছন্দ, হাত পা ভাঙার উপায় নেই। বায়ভূত জিনিস কি না। হেয়ালি ছেড়ে আসল কথায় এসো তো হে। আজ্ঞে ঠাকুরমশাই, আসল কথাটা বলার জন্যই তো গলা খুসখুস করছে, কিন্তু কাকে বলি বলুন? ভূতনাথের কথা যে কেউ মোটে বিশ্বাসই করতে চায় না। অভয় দেন তো শ্রীচরণে নিবেদন করে ফেলি। তা করে ফেলো বাবু। ভূতনাথ গাছ থেকে নেমে এসে ভারী ভক্তিবরে নন্দলালের পায়ের ধুলো নিয়ে জিভে আর মাথায় ঠেকিয়ে বলল, আগে কথা তো অনেক, কোনটা আগে বলি কোনটা পরে সেটাই সমস্যা। কথার সঙ্গে কথার বড্ড ঠেলাঠেলি হচ্ছে মশাই ভিতরে। যেটা আগে বেরোতে চাইছে সেটাকেই বের করে দাও। যে আজ্ঞে, বলবার কথাটা বলি তাহলে। আমাদের হাবুদাসের শরীরে যে আর একটাও হাড়গোড় আস্ত নেই, সে খবর কি শুনেছেন? নন্দলাল অবাক হয়ে বললেন, বলো কি হে? হাবুদাস পালোয়ান মানুষ, তার হাড়গোড় তো সহজে ভাঙার কথা নেই। খাট থেকে ঘোরে পড়ে টড়ে গিয়েছিল নাকি? ভূতনাথ টপ করে আর একবেলা খাবলা নিয়ে নন্দলালের পায়ের ধুলো নিয়ে গদগদ হয়ে বললেন, আগে আপনি সিদ্ধ পুরুষ, অন্তর্যামী। খুবই আগে ভাগে জেনে যান। বৃত্তান্তটা অনেকটাই তাই বটে, তবে তফাৎ হলো হাবু পড়ে যায়নি, তাকে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কার ঘাড়ে দুটো মাথা? আগে উনি বোধ হয় কল্কি অবতারই হবেন, সেরকমই চেহারাখানা, দেখলে ভক্তিও হয় ভয়ও হয়। তা হাবুর দোষটা কি? ঘাটটার চুলকে ভূতনাথ বলল, আজ্ঞে, হাবু দাদার মতো মানুষ হয় না, কারো সাথে পাঁচে নেই, 4টি খাওয়া আর ঘুম। কোথা দিয়ে সূর্যোদয় হয়, কোথায় সূর্য অস্ত যায়, তা উনি টেরও পান না। কানে খড়কে দিন, কালীপটকা ফাটান বা কামান দাগুন, হাবু দাদার ঘুম ভাঙার নয়। ওই ঘুমই তো প্রায় কালঘুম হয়ে যাচ্ছিল আর কি। ভনিতা ছেড়ে আসল কথাটা এলেই তো হয়। আজ্ঞে, পিছনের কথাটা না বললে সামনের কথাটা তেমন পরিষ্কার হয় না কি না? তার দোষটা ধরুন হাবু দাদারও নয়, দোষ পাঁচুর। কল্কি অবতারটিকে নাকি কর্তাবাবু এনেছেন। তা পাঁচু বলল, পালোয়ানের ঘরে পালোয়ান থাকাই ভালো, দুজনে বেশ মানানসই হবে। এই বলে কল্কি অবতারকে তো পাঁচু হাবুদাসের ঘরেই ঢুকিয়ে দিয়ে গেল। কিন্তু কাঁচা খেগো দেবতাটি বলে বসল, ওই মোটা লোকটা জানলার ধারে ভালো জায়গাটা দখল করে থাকলে তো চলবে না, ওই জায়গাটা আমার চাই। তা পাঁচু মিনমিন করে একটু আপত্তি করে নিয়েছিল যেন। কিন্তু অবতারটি সে কথায় কান না দিয়ে সোজা হাবুদাসকে নাড়া দিয়ে বলল, ওহে, তোমার বিছানাটা ওই কোণার দিকে নিয়ে যাও। আমি আলো বাতাস ছাড়া থাকতে পারি না, কিন্তু হাবুদাসের ঘুম ভাঙার তার সাধ্য কি? অবতার মানুষ তো বেশি কথা টথা কইতে জানেন না, এরা কাজ ভালোবাসেন। বললে বিশ্বাস করবেন না, তোষকটা ধরে স্রেফ একটা ঝাড়া দিলেন।
হাবুদাসের ওই দশাশয়ী বিষ্মণির শরীরখানা যেন চড়াই পাখিটির মতো উড়ে গিয়ে দরাম করে 10 হাত দূরে পড়ল। কল্কি দেবতার এলেম দেখে আমাদের শরীর হীন হয়ে গেল। পাঁচুর সে কি ঠকঠক করে কাঁপুনি। মোলো যা বলি, তাতেও কি হাবুর ঘুম ভাঙেনি? উঠে তো 2-1টা রদ্দা মারতে পারত। আগে তা হয়তো মারতেনও, কাঁচা ঘুমটা ভেঙেও গিয়েছিল, কিন্তু চোখ মেলেই নিজের হাত পা খুঁজতে লাগলেন যে। ভারী ভেবাচাকা খেয়ে কেবল বলছিলেন, ওরে আমার হাত পা কই, পা কই? ওই যে বাঁ হাতটা পেয়েছি, কিন্তু ডান হাতটা কোথায় গেল বলতো? ওরে আমার মুন্ডুটা, সেটা ফিরে পাচ্ছি না। তা আমরা সবই খুঁজে পেতে দিলাম। হাবুদাদা খুশি হয়ে বললেন, যাক বাবা, সব ঠিকঠাক আছে তাহলে। বেশ, তবে আমি এবার ঘুমোই। এই যে বললে বাপু হাড়গোড়ার আস্ত নেই। আগে বলেছি, আস্ত নেইও, তবে হাবুদাদার শরীর তো পেল্লাই। অত বড় শরীরের খবর মগজে পৌঁছেতে একটু সময় লাগবে। তা ধরুন 10 মিনিট পরে হাবুদাদা বাপরে মারে বলে চেঁচামেচি শুরু করলেন। কবরেজ মশাই এসে বললেন, মোটে 7খানা হাড় ভেঙেছে। বলো কি হে, এ তো রীতিমতো খুন খারাপি। আজ্ঞে, সে কথাটা বলতে গিয়েই তো গুণেনবাবু কল্কি অবতারের ঠোকনাটা খেলেন। এরপর ঠোকনাও আছে নাকি? যে আজ্ঞে, কাল জ্যোৎস্নারাত্রিরে গুণেনবাবুর একটু ভাব এসেছিল, ছাদে উঠে গান গাইছিলেন। গণ্ডগোল শুনে নিচে এসে কাণ্ড দেখে কল্কি অবতারকে গিয়ে একটু তর্পেছিলেন। কি বলবো ঠাকুরমশাই, কল্কি অবতার স্রেফ হাই তুলতে তুলতে ছোট্ট করে পিঁপড়ে তাড়ানোর মতো একটা টোকনা দিয়েছে কি দেয়নি, অমনি গুণেনবাবু ছিটকে পড়ে চোখ উল্টে গোঁ করতে লাগলেন। নন্দলাল ভারী চোটে বললেন, গুন্ডাটা এত কাণ্ড করলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিছুই করলে না? আগে করলুম বই কি, কি করলে শুনি? আমরা ওর প্রতি ভারী ভক্তি শ্রদ্ধা প্রকাশ করলুম। তো গড় হয়ে পেন্নামি করে ফেললে। ফটিক 2 টাকা নাজরানা অবধি দিয়েছে। আমি যে কি করেছিলুম তা ঠিক স্মরণই নেই বটে, কিন্তু ওরকম ধারাটাই কিছু একটা হবে। কুলাঙ্গার কুলাঙ্গার। ভূতনাথ খুব আহ্লাদের গলায় বলল, এখন আপনি কুলাঙ্গার বলা একটু লজ্জা লজ্জা করছে বটে, কিন্তু গতকাল কুলাঙ্গার হতে পেরে কিন্তু ভারী আনন্দ হয়েছিল ঠাকুরমশাই। বটে যে আজ্ঞে, তবে কল্কি অবতার আমাকেও ভারী বিপদে ফেলেছেন ঠাকুরমশাই। কালকের ওই হুলুস রাত থেকেই হাবুদাসের মাথাটা ভারী পরিষ্কার লাগছে, একদম ঝকঝকে পরিষ্কার। কোথাও কোনো দাগ বা আঁচড় অবধি নেই। এই যেমন সে একটা ঘরে একটা বিছানায় শুয়ে আছে, কিন্তু কার ঘর, কার বিছানা, এসব কিছুই তার মনে পড়ছে না। এমনকি এটা কোন জায়গা, তার নিজের নামটাই বা কী, বা তার বাবার নামটাই বা কী ছিল, এসবই মাথা থেকে বেমালুম মুছে গেছে। তাতে অবশ্য হাবুর বেশ আনন্দই হচ্ছে। তার সারা শরীরে কে বা কারা যেন নানা রকম পট্টি, পুলটিস আর ব্যান্ডেজ লাগিয়েছে। সেটাও হাবুর খুব একটা খারাপ লাগছে না। ব্যাপারটা সাজগোজ বলেই তার মনে হচ্ছে। হাত পা মাথা ব্যথায় যে টনটন করছে, সেটাও তেমন অপছন্দ করতে পারছে না হাবু। টনটন না করা কি ভালো? হাত পা আছে অথচ টনটন করছে না, সেটা তো ভালো কথা নয়। টনটন না করলে হাত পা যে আছে সেটা বোঝাই বা যাবে কি করে? তাই হাবুর বেশ ফুর্তি লাগছিল। ফুর্তির চোটে রাতে ঘুমই হলো না মোটে। সকালে খুব আহ্লাদের সঙ্গে বিছানায় বসেছিল হাবু। আলো ফুটেছে, পাখি ডাকছে, চারিদিকে একটা হাসি খুশি ভাব। জায়গাটা ভারী নতুন নতুন লাগছে, নিজেকেও ভারী নতুন লাগছে তার। তবে নামটা মনে পড়ছে না। তাতে অবশ্য ভালোই হয়েছে, নতুন একটা নাম ঠিক করে নিলেই হবে। নিজের কি নাম রাখা যায় তা খুব ভাবতে লাগলো হাবু। আচ্ছা, সকাল সরকার নামটা কেমন? মন্দ নয়, তবে কোকিল কাহার নামটাও কি আরও একটু ভালো? আচ্ছা, জানলা পাল কি খুব খারাপ নাম? কিংবা ভোরের আলো সেন? পাশের আতা গাছে বসে একটা কাক খুব ডাকাডাকি করছে। কান খাড়া করে শুনে খুশি হলো হাবু। হ্যাঁ, বায়স বসু নামটাও খারাপ শোনাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে একটা লোক ঢুকলো। বেশ লোক, পরনে হেঁটো ধুতি, গায়ে ফতুয়া, কাঁধে গামছা, খোঁচা খোঁচা দাড়ি। হাবু লোকটাকে ডেকে বলল, ওহে বাপু, বলো তো কোন নামটা আমাকে মানাবে? বেশ ভেবেচিন্তে বলল কিন্তু। সকাল সরকার, কোকিল কাহার, জানলা পাল, ভোরের আলো সেন, বায়স বসু। লোকটা অবাক হয়ে বলল, সে কি গো হাবুদা, পিতৃদত্ত নামটা থাকতে আবার নতুন নাম
রাখতে যাবে কেন? হাবু নামটা তো খারাপ নয়, দিব্যি নাম। হাবু নাক ছিটকে বলল, আমার নাম হাবু নাকি? তবে এ নামেই তো সবাই তোমায় চেনে। হাবু ভাবল, এই লোকটা বোধহয় অনেক খবর রাখে, এর কাছ থেকেই কায়দা করে সব জেনে নিতে হবে। হাবু চোখ কুঁচকে বলল, আচ্ছা, আমার নাম যদি হাবু হয় তাহলে তোমার নামটা কি হবে? লোকটা ফোঁস করে একটা শ্বাস ফেলে বলল, কাল কদম ওস্তাদের অমন আছাড়টা খেয়েও তোমার মশকরা করতে ইচ্ছে হচ্ছে নাকি? ধন্যী মানুষ বটে তুমি। কাল অমন কুরুক্ষেত্র হলো, তাই সারা রাত আমাদের কারো চোখে ঘুম নেই। ওই কালাপাহাড় বিভীষণ এখন কাকে ধরে কাকে খায় সেই চিন্তাতেই ভয়ে মরেছি। এই সময় কি মশকরা ভালো লাগে হাবুদা? হাবু খিকখিক করে হেসে বলল, পারলে না তো? কি পারলুম না? বলতে পারলে না তো? আমার নাম যদি হাবু হয় তাহলে তোমার নাম কি হবে? বলতে পারলে বুঝবো তুমি বাহাদুর বটে। আরে বাহাদুর হয়ে কাজ নেই বাপু, যা কাল দেখলুম তাতে বাপের নাম ভুলে যাওয়ার জোগাড়, তো নিজের নাম। হাবু মিটমিট করে চেয়ে বললে, ভুলে গেছে তো? তাহলে বাপু ভালো দেখে নিজের একটা নাম রাখলেই তো হয়। আচ্ছা, পাঁচকড়ি নামটা কেমন হবে বলো তো? লোকটা ভারী করুণ মুখে বলল, আহা, কতকাল ও নামে কেউ ডাকেনি আমাকে। পিতৃদত্ত নাম, কিন্তু তার ব্যবহারই হয় না। সবাই পাঁচু পাঁচু বলে ডেকে ওই নামটা বিস্ময় করিয়ে দিয়েছে। তুমি তো দেখছি ধাঁধার ধন্বন্তরী। এখন রসিকতা রেখে খাবারটা খেয়ে নাও। রোজ তোমার বরাদ্দ সকালে 20খানা রুটি, আজ মোটে 15খানার বেশি হলো না। ওই যক্ষটাই তো সকালে 70খানা রুটি সাবার করলো। আমরা ভয়ে কেউ রাটি কাড়িনি। কিন্তু খাবারের কথা শুনেও চঞ্চল হলো না হাবু। খাবে কি? আজ তার এত ফুর্তি হচ্ছে যে ফুর্তির চোটে খিদে উধাও। পাঁচু চলে যাবার পর সে উঠে পড়ল। মাজায় ব্যথা, ঘাড়ে টনটন, হাত পা ঝনঝন, তবু হাবু গ্রাহ্য নেই। এই নতুন জায়গাটা ভালো করে চিনে নিতে হবে। লোকজনের সঙ্গেও আলাপ সংলাপ করতে হবে। ভাব ভালোবাসা করাটা খুবই দরকার। তার চেয়ে বড়ই আনন্দ হচ্ছে আজ। বাইরে বেরিয়েই সামনে একজন লোককে পেয়ে তাকে একেবারে বুকে টেনে নিয়ে হাবু বলল, এই যে ভায়া, কতকাল পর দেখা। আচ্ছা, একটা ভারী মজার প্রশ্নের জবাব দিতে পারবে? খুব হুঁশিয়ার হয়ে দেবে কিন্তু, ভুল হলেই নম্বর কাটা যাবে। আচ্ছা বলো তো, আমার নাম যদি হাবু হয়, পাঁচুর নাম যদি পাঁচু হয়, আর এটা যদি রাঘববাবুর বাড়ি হয়, গায়ের নাম যদি হাট গোবিন্দপুর হয়, তাহলে তোমার নামটা কি হবে? বেশ শক্ত প্রশ্ন কিন্তু। লোকটা খুব গম্ভীর হয়ে কষ গুনে গুনে অনেকক্ষণ ধরে হিসাব করল। a+b² কথাও বিড়বিড় করে নিল। একবার মাথা ঝাঁকালো, দুবার ঘাড় চুলকে, তারপর হঠাৎ উজ্জ্বল মুখে বলল, হয়েছে। তোমার নাম হাবু, পাঁচুর নাম পাঁচু, এটা রাঘববাবুর বাড়ি, গায়ের নাম হাট গোবিন্দপুর হলে আমার নামটা দাঁড়াচ্ছে গোলাপরায়। বাহ বাহ, 10-এ তোমাকে 10 দিল, বুঝলে, 10-এ 10। গুণেন জানতো একদিন তার গলায় সুর খেলবেই। তার ভিতরে সুরের বারুদ একেবারে ঠাসা, শুধু একটা স্ফুলিঙ্গের অপেক্ষা ছিল। ওই স্ফুলিঙ্গের অভাবেই তার গলার কামানটা কিছুতেই গর্জে উঠতে পারছিল না। গান সে গাইতো বটে, কিন্তু ভিতরে যে সুরের ঠাসাঠাসি তা বেরিয়ে আসতে পারল কই। এই নিয়ে ভারী দুঃখ ছিল গুণেনের, কিন্তু বিশ্বাস ছিল একদিন ভগবানের আশীর্বাদ ঠিকই নেমে আসবে তার উপর। তখন সুর সপ্তক বেরিয়ে এসে চারিদিক কাঁপিয়ে দেবে। কখন যে কার ভাগ্য খোলে তার ঠিক নেই। ভগবানকে দোষ দিয়ে তো লাভ নেই। তার 5টা কাজ আছে, ব্যস্ত মানুষ, একটা সেরে তবে তো আর একটায় হাত দেবেন। তাই আশায় আশায় অপেক্ষা করছিল গুণেন, কবে ভগবানের হাত খালি হয়, কবে তিনি গুণেনের দিকে তাকান। গতকাল সন্ধ্যাবেলাতেই ভগবান তার দিকে তাকালেন। তার সে কি তাকানো বাপরে, রক্ত জল হয়ে যায়। তার আশীর্বাদটাও নামলো একেবারে বজ্রের মতো। ঠিক বটে, আশীর্বাদের ধরনটা তখন ঠিক পছন্দ হয়নি গুণেনের, কিন্তু পৃথিবীর উপকারী জিনিসগুলোর বেশিরভাগেরই স্বাদ মোটেই ভালো হয় না। এই যেমন নিমপাতা, গেঁদাল, উচ্ছে, হিঞ্চে, কাঁচকলা, কবিরাজি পাচন, কি কুইনাইন কিংবা ইঞ্জেকশন। তাই আশীর্বাদটা যখন গুণেনের উপর এসে পড়ল, তখন গুণেনও ওটা আশীর্বাদ বলে বুঝতেই পারেননি। পাছে আর 5 জনে টের পায় এবং তাদের চোখ টাটায়, সেই জন্যই বোধহয় ভগবান আশীর্বাদটাকে একটা ঠোকনার মতো করে দিলেন। কাল জ্যোৎস্না রাত্রি ছিল। সন্ধ্যাবেলা ছাদে উঠে গুণেন গুনগুন করে খানিকক্ষণ গলাটলা খেলিয়ে একটা চেঁচামেচি আর ধূপধাপ শব্দ শুনে নিচে নেমে এসে দেখে হাবু পালোয়ানের ঘরে দক্ষযজ্ঞ হচ্ছে। হাবু মেঝের উপর চিৎপটাং হয়ে পড়ে আছে,
লোকজন সব কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় অন্য ধারে স্বয়ং শিব দাঁড়িয়ে। সত্যি কথা বলতে কি, শিবের সঙ্গে এর কিছু তফাৎ ছিল। যেমন জটা ছিল না, বাকছাল ছিল না, মাথায় সাপ ছিল না, ঘায়ে ভস্য মাখা ছিল না। দেবতারা তো স্বমূর্তিতে দেখা দেন না, তাই গুণেনও চিনতে পারেননি। উটকো একটা লোক এসে ঝামেলা পাকাচ্ছে মনে করে সে তেড়ে গিয়ে লোকটাকে এক ধাক্কা দিয়ে বলল, কে হে তুমি, গুন্ডামি করতে এসছো? এ তো তোমার ভারী অন্যায় হে। তখনই আশীর্বাদটা এলো, একটা ঠোকনার ছদ্মবেশেই এলো, এসে লাগলো গুণেনের চোয়ালে। তারপর কিছুক্ষণ আর গুণেনের জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল তখন সে নিজের ঘরে বিছানায় শুয়ে আছে, চোয়াল আর মাথা ছিঁড়ে পড়েছে ব্যথায়। ব্যাপারটা যে আশীর্বাদ তা তখনও বুঝতে পারেনি বটে। বুঝলো একটু রাতের দিকে, যতবার ব্যথায় কোকিয়ে উঠেছে ততবারই মনে হচ্ছে তার আর্তনাদেও যেন সুর লেগে আছে। কখনো পুরবিতে বাবাগো মাগো করে উঠেছে, কখনো মালকোষ লেগে যাচ্ছে মরে গেলুম রে আর রক্ষে নেই রে চেঁচানিতে। শেষে যখন ওরে তোরা কোথায় আমাকে ধরে তোল বলে চেঁচাতে গিয়ে গলায় বেহাগ লেগে গেল, তখন আর থাকতে না পেরে গুণেন উঠে পড়ল। তাই তো, গলায় এত সুর আসছে কোত্থেকে? তবে কি বারুদে আগুন লেগেছে? ঘুমন্ত কামান কি জাগলো? তানপুরাটা নামিয়ে বসে গেল গুণেন। দরবারি কানারা, আহা, সুর যেন রামধনু ছড়াতে ছড়াতে বেরিয়ে আসতে লাগলো। কি গলা, কি গিটকিরি! কুকুরগুলো অবধি ঘেউ ঘেউ না করে জানলার বাইরে এসে ল্যাজ নেড়ে নেড়ে শুনতে লাগলো। তারপর মালকোষ। সুরের মায়াজালে যেন প্রকৃতির চোখে জল ঝরতে লাগলো শিশির বিন্দু হয়ে। নিজের গলাকেই মোটেই চিনতে পারছিল না গুণেন। ভোরের দিকে সে ধরল আহির ভৈরব। ধরা মাত্রই গোয়াল থেকে রাঘববাবুর 12টা গরু একসঙ্গে জেগে উঠে গম্ভীর নিনাদে তাকে অভিনন্দন জানালো। আর সুরের ঠেলায় শিউলি ফুল ছিটকে ছিটকে পড়তে লাগলো ঘাসে। আর সূর্যদেব থাকতে না পেরে 10 মিনিট আগেই উদয় হয়ে পড়লেন। রাগরাগিনী ঠিক মতো গাইতে পারলে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। প্রদীপের সলতে জ্বলে ওঠে, মেঘ করে মিষ্টি হয়, আর কত কি শুনেছে গুণেন। তানপুরাটা রেখে গুণেন প্রথমে চোখের আনন্দাশ্রু মুছল। তারপর চারিদিকে চেয়ে ভারী অবাক হয়ে দেখল মেঝেতে একটা টিকটিকি আর তার পাশে 2টো মাকড়সা মরে পড়ে আছে। আর একটু খুঁজতেই দেখল শুদ্ধ সুরের হল্লায় 5-5টা আরশোলাও অক্কা পেয়েছে। আসল গানটা যে কি জিনিস তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারল গুণেন। কিন্তু সুর দিয়ে প্রাণী হত্যা করাটা কি ঠিক? এই ভেবে মনটা খুঁতখুত করতে লাগলো তার। বাইরে কোকিল ডাকছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। শরৎকালে তো কোকিলের ডাকার কথাই নয়। তবে কি সুরের খোঁচা খেয়ে ওদের গলাতেও গান এসে গেল? সে তাড়াতাড়ি বাইরে এসে কান খাড়া করে কোকিলের ডাক শুনল। সামনেই পরাণমালী বাগানের মাটি কোপাচ্ছে। গুগেন গিয়ে তাকে বলল, পরাণ ভাই, কোকিল ডাকছে কেন বলো তো? পরাণ নির্বিকার মুখে বলল, এখানে সব 12 মেশে কোকিল মশাই, যখন তখন ডাকে। কথাটা মোটেই সত্যি নয়। কোকিল কোথাও 12 মাস ডাকে না। 12 মেশে কোকিল বলে কিছু নেই। কিন্তু এই নিয়ে পরাণমালীর সঙ্গে তর্ক করা বৃথা। ওরা একটা বুঝতে আর একটা বোঝে। তবু হাসি হাসি মুখ করে পরাণকে জিজ্ঞেস করলো, গান শুনলে বুঝি? শরীরটা বেশ তরতাজা, ঝরঝরে লাগছে না? পরাণ অবাক হয়ে বলল, গান? গান হচ্ছিল নাকি? কই, গান শুনেছি বলে তো মনে হচ্ছে না। একটা চেঁচানি শুনছিলাম বটে। ওই চেঁচানির ঠেলায় গান আর কানে এসে পৌঁছয়নি। একটু দমে গেল গুণেন। গানটা চেঁচিয়েই গাইতে হয় বটে, কিন্তু সেটাকে চেঁচানি বলাটা কি বাড়াবাড়ি নয়? তা যাকে সমজদার ছাড়া এই জিনিস তো আর কেউ বুঝবে না। গোয়াল ঘরের উঠোনে গেনু গয়লা দুধ দোয়াচ্ছিল। গুণেন শুনেছে ভালো গান শোনালে গরু নাকি বেশি দুধ দেয়। সে গিয়ে কিছুক্ষণ দুধ দোয়ানো দেখল। তারপর মুরব্বির মতো জিজ্ঞেস করলো, ওরে গেনু, দুধটা যেন একটু বেশি বেশি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কাহে নেহি। গরুকে ঠিক মতো দেখভাল করলে যারা দুধ কাহে নেহি দিবে। আমি রোজ গরুকে ঘাস বিচালি, লাল গুড় খৈল খিলাচ্ছি, উসিলিয়ে তো দুধ ভি জ্যাদা দিচ্ছে। ওরে না, সে কথা নয়, সেসব তো রোজই খায়, তবু যেন আজ দুধটা একটু বেশি দিয়ে ফেলছে। কিউ নেই বাবু, মুলতানি গাই আছে, যত খিলাবেন তত দুধ বাড়িয়ে যাবে। রাঘববাবু তো ইসকো 2 সের রসগোল্লা ভি খাইয়েছেন, উসিলিয়ে দুধ জ্যাদা দিচ্ছে। কথাটা মোটেই মনোপুত হলো না গুণেনের। ও বেটা আসল ব্যাপারটাই বুঝতেই পারেনি। কিন্তু গুণেন গরুটাকে ভালো করে লক্ষ্য করে দেখল, মুখটা বেশ হাসি হাসি, তার চোখে কেমন একটা বিভোর ভাব। অবলা জীব, কথা তো আর কইতে পারে না, কিন্তু গুণমুগ্ধ চোখে গুণেনের দিকে চেয়ে আছে। হ্যাঁ রে গেনু, তুই গান বাজনা ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, জরুর। গান বাজনা তো আমার বহুত পছন্দ আছে। রোজ রাতে তো আমি ঢোল বাজাই আর রামাহো রামাহো গানা ভি গাই।
ও গান নয় রে, এই যে একটু আগে আমি আলহাইয়া বিলাওয়াল গাইলাম, শুনিসনি? কাহে নেহি শুনবে বাবু, জরুর শুনেছে। ও তো বহুত উমদা গানা আছে বাবুজি। শুনে আমার দাদিমার কথা ইয়াদ হলো। কেন রে, তোর দিদিমার কথা মনে পড়লো কেন? তোর দিদিমা গান গাইতো বুঝি? নেহি বাবু, দাদিমা থোড়াই গানা গাইবে, লেকিন আমার দাদিমা রোতা থা। একটু হলেই দাদিমা কাঁদতে বইসে যেত। গরম পড়লে কাঁদতো, শীত পড়লে কাঁদতো, বরখ হলে কাঁদতো, কাক বক মরলে কাঁদতো। এইসান কাঁদার যে আশেপাশে গাঁওসে কই মারাটারা গেলে দাদিমাকে ভাড়া করে কাঁদিবার জন্য নিয়ে যেত। আপনার গানা শুনে আমার খুব দাদিমার কথা ইয়াদ হচ্ছে। হুস বেটা, গানে কিছু বোঝে না, সমস্তার না হলে এইসব উচ্চাঙ্গের জিনিস বুঝবেই বা কে? তবে খানিকটা দমে গেলেও আশার আলো যে দেখা গেল না তা নয়। বুড়ো খাজাঞ্চি খগেন দফাদার তো গুনেনকে প্রায় জড়িয়ে ধরে বলে উঠল, আহা কি গানই না গাইলে হে গুনেন, কোনো কালে আমি কালোয়াতি গান পছন্দ করিনি। বরাবর মনে হয়েছে ওই হলো গলাবাজি করে সুস্থ শরীরকে ব্যস্ত করা। তা বাপু, তোমার গান শুনে দেখলুম এ গান খুবই উপকারী জিনিস। গুনেন সোৎসাহে বলল, বটে, তা কি হলো খাজাঞ্চি মশাই? কাল পুকুরে চান করতে গিয়ে ডান কানে জল ঢুকে গিয়েছিল, কিছুতেই বেরোয় না, সারাদিন কান টনটন করছে। খড়কে দিয়ে খুঁচিয়ে তুলোর ঢিপলি ঢেসেও জল বের করা যায়নি। তারপর রাতে তোমার গান শুনে কাঁচা ঘুম ভেঙে উঠে বসে যখন তোমাকে সাপসাপান্ত করছি, তখনই অবাক কাণ্ড হে। গানের ধাক্কায় কানের জল সুরসুর করে বেরিয়ে এলো। সে যে কি আরাম তা তোমাকে বোঝাতে পারবো না। চালিয়ে যাও হে, তোমার হবে।